আজকে আমি কথা বলতে চলেছি নিট 2025। দেখো, ব্যর্থ তারাই হয় জীবনে যারা আসলে সফলতাকে একটা সময় চুম্বন করে। তুমি অল ইন্ডিয়া বেসিস এমন একটা কম্পিটিশনে অংশগ্রহণ করছো যে কম্পিটিশনে তোমাকে 50-এ 1 হতে হবে। তুমি যদি ড্রপার হও তোমার ক্ষেত্রেও কি করণীয়, এই সবটা নিয়ে আমি বলবো। কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার 1009 বার ব্যর্থ হওয়ার পর সে কিন্তু এখন এই মুহূর্তে কেএফসির মালিক। তোমরা প্রত্যেকে জানো, তোমাদের সবারই স্বপ্ন থাকে যে কেএফসিতে গিয়ে একবার খাবো, কেএফসিতে গিয়ে একবার খাওয়া দাওয়া করবো। আমারই একটি ছাত্র যার কথা আমি বলছি, 3 বছরের ড্রপার, সে প্রথম বছর 420 পেয়েছে, দ্বিতীয় বছর 470 পেয়েছে, মানে একেবারেই নিট কোয়ালিফাইয়ের ধারে কাছে নয়। কিন্তু সেই ছেলেটি থার্ড অ্যাটেম্পটে অর্থাৎ তৃতীয় বছর গিয়ে 690 প্লাস পেয়ে এইমসে চলে গেছে। এই যে বারবার হেরে যেতে যেতে জিতে যাওয়া, এটাকেই তো বলে হার কার জিতনে ভালো কো বাজি ক্যার कहते हैं। পারিব না বলে মুখ করোনা কো ভার, না পারিলে তা ভেবে দেখো শতবার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তুমি তো তাহাদের মতো নও। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। একেবারে আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনাতে এসে গেছি। আমি জানি এটা আমার টপিক নয়, আমি জানি যে বিষয় নিয়ে আমি কথা বলছি সেই বিষয়ের মধ্যে আমার সাবজেক্ট নেই, কিন্তু তারপরও আমি জানি যে আমি একজন শিক্ষক এবং একজন শিক্ষকের দায়িত্ব প্রত্যেকটি বিষয় নিয়ে ছাত্রছাত্রীর সুবিধার্থে, ছাত্রছাত্রীর যাতে ভালো হয় সেই জন্য তাদের পাশে থাকা, তাদের হাতে হাত ধরে থাকা, তাদের লড়াইয়ে সঙ্গী হওয়া, তাদের সাথে দাঁতে দাঁত চেপে লড়াই করা। সো আজকে আমি কথা বলতে চলেছি নিট 2025 অর্থাৎ 2025-এ। তোমরা সবাই জানো যে তোমাদের নিটের পেপার প্রচণ্ড হার্ড হয়েছে, বিশেষত ফিজিক্স পেপার প্রচণ্ড হার্ড হয়েছে, এবং তার ফলে অনেক 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 ভালো স্টুডেন্ট যারা একটা এক্সপেক্ট করেছিল যে ভালো নম্বর তারা পাবে, যারা এক্সপেক্ট করেছিল যে একটা ভালো র্যাঙ্ক আসবে, তারা হতাশায় ডুবে আছে। এই মুহূর্তে এক্স্যাক্টলি কি করণীয়, তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও তোমার ক্ষেত্রেও কি করণীয়, তুমি যদি ড্রপার হও তোমার ক্ষেত্রেও কি করণীয়, এই সবটা নিয়ে আমি বলবো। সো লেটস স্টার্ট। একদম স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি আজকে ভিডিও থেকে তোমরা শুধু মোটিভেশন নয়, একটা জীবনে এগিয়ে চলার মন্ত্র পাবে, জীবনে এগিয়ে চলার একটা সঠিক রাস্তা পাবে, এবং সেই রাস্তাটাই আজকে আমি তৈরি করতে চলেছি। সো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে নিট 2025। আমরা প্রত্যেকে যারা নিট দিয়েছি আমরা জানি যে সেখানে আমাদের টোটাল 90টা বায়োলজির কোশ্চেন থাকে। আগে জুওলজি বোটানি আলাদা করে থাকতো, এখন ওভারঅল মিলিয়ে টোটাল 90টা কোশ্চেন থাকে, যেটাতে আমাদের 360 মার্কস আসে। এবং ফিজিক্সে 45টা কোশ্চেন থাকে 4 নম্বর করে, 180 নম্বর। কেমিস্ট্রিতে 45টা কোশ্চেন থাকে 180 নম্বর, অর্থাৎ টোটাল মার্কসটা 720। আগের বছর অর্থাৎ 2024-এ যদি আমরা দেখি তাহলে এই 720-র মধ্যে র্যাঙ্ক জেনারেলে প্রায় 650-এর উপরে একটা ভালো র্যাঙ্ক এসছে, অর্থাৎ 50,000-এর মধ্যে র্যাঙ্ক এসছে। আমরা জানি যে অল ওভার ইন্ডিয়া 50,000 গভর্নমেন্ট কলেজ ম্যাক্সিমাম আছে, এবং সেই কলেজগুলোর জন্যই এই লড়াই। তো সুতরাং এই যে র্যাঙ্কটা 650 অ্যাবাভ এসছে, তোমাদের এখন মনে হচ্ছে যে এবছর তো পরীক্ষা ভালো হয়নি, ফিজিক্স কোশ্চেন হার্ড হয়েছে, এবার এবছর আমার র্যাঙ্ক তো আসবে না, তাহলে আমি তো 650 তো দূরের কথা, আরও অনেক নাম্বার কম পাবো। তাহলে এই মুহূর্তে আমার কি করণীয়, কি করা দরকার? একদম ফার্স্ট তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোনো নিট পরীক্ষার্থীকে এটা মাথায় রাখতে হয় যে আমাকে 50-এর মধ্যে 1 হতে হবে, অর্থাৎ 50 জন স্টুডেন্টের মধ্যে 1 জন হতে হবে। যদি আমরা নিট অ্যাসপিরেন্টসের সংখ্যা দেখি, 2025 সালে নিট অ্যাসপিরেন্টস 23 লাখ, অর্থাৎ 23 লাখ পরীক্ষার্থী সারা ভারতবর্ষে পরীক্ষাতে বসেছে, এবং সেখানে 50,000 সিট অ্যালোটেড গভর্নমেন্টে। আর গভর্নমেন্ট ছাড়া বেসরকারিতে পড়ার মতো সামর্থ্য ম্যাক্সিমাম পরিবারের থাকে না। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে 50,000 23 লাখ, এটাকে যদি অনুপাত করা হয়, এই অনুপাতই দাঁড়ায় যে 46 জনে 1 জন, অর্থাৎ 46 জন তোমার একটা ক্লাসে যদি 46 জন বা 50 জন স্টুডেন্ট থাকে, 1 জন হবে যে এই নিটটা ক্র্যাক করবে, যে এই নিটটা পাবে। এবার এবছর পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে, এবছর পরীক্ষা অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে যে হবে না। এটা শুধু তোমার বা শুধু তোমার বন্ধুর নয়, এটা সবার, ম্যাক্সিমাম জনের খারাপ হয়েছে। তোমরা যদি এবছর কাট অফ মার্কস দেখো, আমার মনে হয় ব্যক্তিগতভাবে কাট অফ মার্কস অনেক নামবে। আগের বছর যে কাট অফ মার্কস ছিল তার অনুযায়ী এবছর অনেক নামবে। সুতরাং তুমি একটা
খারাপ আনুপাতিকভাবে বা তুমি আগের বছরের অনুযায়ী যদি কিছু নাম্বার কমও পাও, 10 নাম্বার, 20 নাম্বার, 25 নাম্বার, 30 নাম্বার, তারপরও কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক এবছরের জন্য করতে পারো। তার কারণ এবছর কাট অফটা নামবে। তারপরও যদি তোমার মনে হয় যে না এবছর হওয়া সম্ভব নয়, আমি একেবারেই অনেক কম পাবো, সেক্ষেত্রে কোনোভাবেই আমার সম্ভব নয়, তাহলে তুমি কি করবে? হতাশাতে ডুবে যাবে, নাকি নিজেকে আবার একটা পথ খুঁজে বের করবে, যে পথে নিজেকে ছোটাতে পারো, যে পথে নিজেকে আরও একটা বছর লড়াইটা জারি রাখতে পারো? তোমাকে অবশ্যই একটা পথ খুঁজে বের করতে হবে। তার আগে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে যাচাই করতে হবে, জাস্টিফাইড করতে হবে। তুমি অল ইন্ডিয়া বেসিস এমন একটা কম্পিটিশানে অংশগ্রহণ করছো যে কম্পিটিশানে তোমাকে 50-এ 1 হতে হবে, অর্থাৎ তোমার 50 জন কম্পিটিটরের মধ্যে তোমাকে ফার্স্ট হতে হবে, তবেই কিন্তু তুমি ওখানে একটা র্যাঙ্ক আনতে পারবে। সুতরাং তোমাকে প্রথমেই দেখতে হবে যে তোমার ডেপথ কতটা, তোমার সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তুমি কতটুকু ডেপথে নিতে পারছো, কতটা পরিশ্রম করতে পারছো, এই পুরোটা জাস্টিফাই করতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ আমি পারবো, যদি মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে সেই কোয়ালিটি আছে, তাহলে অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে। দেখো, এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এবছরই ফার্স্ট নিট অ্যাটেম্প্ট করলো বা নিট দিল, আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ড্রপার, একবার প্রথমবার ট্রাই করছে, সেকেন্ডবার ট্রাই করছে, তৃতীয়বার ট্রাই করছে, চতুর্থবার ট্রাই করছে, এমনও অনেক স্টুডেন্ট আছে। আমারই অনেক পরিচিত, অনেক খুব কাছের স্টুডেন্ট আছে যাদের হয়তো এটা 3rd টাইম বা 4th টাইম। তারা কি করবে? হাল ছেড়ে দেবে? আমি সবসময় যেটা বলি যে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। সুতরাং আমার মনে হয় নিট যেহেতু কোনো বয়সের জায়গা রাখে না, যেহেতু আনলিমিটেড টাইম তুমি নিট দিতে পারো, সুতরাং তোমাকে প্রথমে নিজেকে ঝাঁকাতে হবে, নিজেকে দেখতে হবে যে যদি তুমি সেই জায়গাটা পারো বা সেই জায়গাতে থাকো, তাহলে অবশ্যই তুমি আরও একটা বছর নিটের জন্য চেষ্টা করতে পারো, অবশ্যই আরও একটা বছর লড়াইটাকে জারি রাখতে পারো। তো এই লড়াইটাকে জারি তোমাকে রাখতে হবে যদি তোমার কোয়ালিটি থাকে, যদি তুমি মনে করো যে হ্যাঁ আমার মধ্যে যা যা কিছু দরকার সব কিছু আছে। নেক্সট যেটা চলে আসি সেটা হচ্ছে যে দেখো, ব্যর্থ তারাই হয় জীবনে যারা আসলে সফলতাকে একটা সময় চুম্বন করে। অর্থাৎ সফলতাকে চুম্বন করতে হলে জীবনে ব্যর্থ হতেই হবে। জীবনে কখনো না কখনো তুমি যদি ব্যর্থ না হও, তাহলে তোমার কাছে সফলতারও কোনো স্বাদ থাকবে না। যারা ব্যর্থ হয়, বারবার ব্যর্থ হয় এবং তারপর সফল হয়, তাদের কাছে আসলেই সফলতার একটা স্বাদ থাকে। আমারই একটি ছাত্র, যার কথা আমি বলছি, 3 বছরের ড্রপার, সে প্রথম বছর 420 পেয়েছে, দ্বিতীয় বছর 470 পেয়েছে, মানে একেবারেই নিট কোয়ালিফাইয়ের ধারে কাছে নয়, কিন্তু সেই ছেলেটি 3rd অ্যাটেম্পটে অর্থাৎ তৃতীয় বছর গিয়ে 690 প্লাস পেয়ে এইমসে চলে গেছে। সেই জায়গাটা তোমাকেও ভাবতে হবে যে তুমি 1 বছর 2 বছর দিচ্ছ বা 3 বছর দিচ্ছ, এবছরও হলো না, তাহলে কি তুমি হাল ছেড়ে দেবে? না, অবশ্যই হাল ছাড়া যাবে না, অবশ্যই তোমাকে এগিয়ে চলতে হবে। অবশ্যই তুমি যদি তোমার নিজের উপরে আস্থা রাখো, তুমি যদি মনে করো যে হ্যাঁ এটাই আমার কাছে, আমি এটাতেই প্যাশনেট, এটাই আমার কাছে স্বপ্ন, তাহলে অবশ্যই তুমি পারবে। রবার্ট ব্রুস কবার ব্যর্থ হয়েছিল? 6 বার যুদ্ধে হেরে গেছিল। 7th অ্যাটেম্পটে সে আবার যুদ্ধে নেমেছিল, সে আবার জয়ী হয়েছিল। রবার্ট ব্রুসের উদাহরণটাও এখানে খুব ফিকে হয়ে যাবে। আমি এমন একজনের উদাহরণ দিতে চলেছি, তোমাদের সামনে বোর্ডে স্ক্রিনে আছে, কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। হি ফেইল্ড ফর 1009 বার ব্যর্থ হওয়ার পর সে কিন্তু এখন এই মুহূর্তে কেএফসির মালিক। তোমরা প্রত্যেকে জানো, তোমাদের সবারই স্বপ্ন থাকে যে কেএফসিতে গিয়ে একবার খাবো, কেএফসিতে গিয়ে একবার খাওয়া দাওয়া করব। সেই কেএফসির যিনি মালিক, তিনি কিন্তু 1 বার নয়, 2 বার নয়, 6 বার নয়, 10 বার নয়, কতবার ব্যর্থ হয়েছে? 1009 বার। কিভাবে ব্যর্থ হয়েছে? এক্স্যাক্টলি কেএফসির যে মালিক, এনার একটা চিকেন রেস্টুরেন্ট ছিল, যেখানে চিকেন এর বিভিন্ন যে খাবার রেসিপি হয় সেগুলো তিনি সেল করতো, কিন্তু গভর্নমেন্ট সেই জায়গাটা নিয়ে নেয়। তারপর তার কাছে যে যন্ত্র ছিল যেটাতে তিনি চিকেন রেসিপিগুলো বানাতো, সেটা নিয়ে 1009টা দোকানে ঘুরেছে, যাদেরকে বলেছে প্লিজ আমাকে একটা কাজ দিন। 1009টা দোকান কিন্তু তাকে ছেড়ে দিয়েছে, তাকে বলেছে হবে না, কাজ নেই এখানে। 1010টা দোকানে গিয়ে সে একটা কাজ পেয়েছে এবং সেখান থেকেই কিন্তু সে একটা কেএফসির সূত্রপাত করেছে এবং অল
ওয়ার্ল্ডব্যাপী আজকে কেএফসি একটা এত বড় ব্র্যান্ড, তার মালিক কিন্তু এই 1009বার ব্যর্থ হওয়ার পর 1010বারে গিয়ে জিতে গেছে। তাই তোমার ব্যর্থতা 1 বছর 2 বছর 3 বছর তোমার ব্যর্থতাতে কিছুই নয়। তোমাকে শুধুমাত্র যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি কী পথে তুমি হাঁটবে, এক্স্যাক্টলি তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি। যদি প্রপার স্ট্র্যাটেজি থাকে, হতেও পারে তুমি আবার ব্যর্থ হলে, হতেও পারে আবার তুমি নতুন স্ট্র্যাটেজি খুঁজলে, কিন্তু একটা দিন না একটা দিন তুমি অবশ্যই সফল হবে এবং সফলতা চুম্বন করবেই। যদি কোনো মানুষের ইচ্ছে থাকে, যদি কোনো মানুষের কাছে প্রপার স্ট্র্যাটেজি থাকে, তাহলে সে অবশ্যই একদিন না একদিন জিতবেই। আর এই যে বারবার হেরে যেতে যেতে জিতে যাওয়া, এটাকেই তো বলে হার কার জিতনে ভালো কো বাজি ক্যার कहते। তো এই জায়গা থেকে তোমাকে ভাবতে হবে, তোমাকে একটা নিউ স্ট্র্যাটেজি বানাতে হবে, একটা নতুন প্ল্যান ফিক্সড করতে হবে। এক্স্যাক্টলি যে যে জায়গাতে তোমার ফল্ট, সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। কোথায় কোথায় তোমার ফল্ট হচ্ছে, কেমন ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নের স্ট্যান্ডার্ডিটি কি হচ্ছে, সেই সমস্ত কিছুকে তোমাকে মাথায় রাখতে হবে। ফিজিক্সের কোশ্চেন টাফ হয়েছে, অবভিয়াসলি টাফ হয়েছে, তাহলে তোমাকে হার্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হার্ড কোশ্চেন কিভাবে টাইমের মধ্যে নামাতে পারো সেটা প্র্যাকটিস করতে হবে। এই একটা বছর তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেনে এক্সাম দিতে হবে। মক টেস্টের ক্ষেত্রে তোমাকে আরো বেশি বেশি করে অনুশীলন করতে হবে। এই সমস্ত কিছু যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই তুমি জিতবে, তোমাকে কেউ হারাতে পারবে না। বিকজ ওই 50,000 যে ছেলে মেয়ে সিলেক্ট হচ্ছে, তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারা এই পৃথিবীর, এই ভারতবর্ষের ছাত্রছাত্রী। সুতরাং তুমিও সেই জায়গাটা অ্যাচিভ করতে পারো। শুধু তোমার প্রয়োজন তোমার নিজেকে ঝাঁকিয়ে দেখা যে এক্স্যাক্টলি তুমি সেটার জন্য রেডি কিনা। দেখো, সবাই সবকিছুর জন্য রেডি থাকে না। একটা ছেলে হয়তো ভালো গান গাইতে পারে, সে হয়তো ভালো আঁকতে পারে না। একটা ছেলে ভালো আঁকতে পারে, সে হয়তো ভালো গান গাইতে পারে না। একটা ছেলে যে গিটার বাজাতে পারে ভালো, সে হয়তো পড়াশোনায় ভালো নাও হতে পারে। সুতরাং তোমার কোয়ালিটিটাকে জাস্টিফাইড তোমাকে প্রথমে বুঝতে হবে যে এক্স্যাক্টলি তুমি কিসের জন্য রেডি, এক্স্যাক্টলি এতটা বছর তুমি কিসের জন্য তোমার নিজেকে তৈরি করেছো, এবং যেখানে তুমি প্যাশন খুঁজে পাচ্ছ সেখানে তোমাকে নিমজ্জিত হতে হবে। সেই জায়গাতে প্রপারলি তোমাকে একদম সঁপে দিতে হবে। তুমি যে জায়গাতে প্যাশন খুঁজে পাচ্ছ, সেই জায়গাতে যদি তুমি সঁপে দাও, তাহলে একদিনে না হলেও একদিন তুমি ঠিক সফল হবে। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি এখানে প্যাশন খুঁজে পাই। আমি জানি যে আমি 24 আওয়ার্স অন্য কোনো কাজ করতে পারবো না, 1 ঘন্টা আমি কম্পিউটারের সামনে বসে থাকতে পারবো না। কিন্তু আমাকে যদি কেউ বলে যে তুমি 24 ঘন্টা পড়াও, আমি 24 ঘন্টা অনায়াসে পড়াবো, আমি 24 ঘন্টা কোনো রকম কোনো স্ট্রাগল ছাড়া পড়াবো। বিরাট কোহলিকে একবার বলা হয়েছিল যে আপনি এত হার্ডওয়ার্ক করেন, এর পিছনে রহস্যটা কি? বিরাট কোহলি বলেছিল, এই হার্ডওয়ার্কটা আমার কাছে হার্ডওয়ার্ক বলে মনেই হয় না, এটা আমার কাছে একটা আনন্দ বলে মনে হয়, কারণ এটা করতে আমার ভালো লাগে। সুতরাং যেটা করতে তোমার ভালো লাগে সেটা কখনোই তোমার হার্ডওয়ার্ক হতে পারে না। সুতরাং তোমাকে হার্ডওয়ার্ক, আমি হার্ডওয়ার্ক করছি কিন্তু পাচ্ছি না, এই ভাবনাটাকে ঝেড়ে ফেলতে হবে। তোমাকে ভাবতে হবে যে এই পড়াশুনো করার জন্য, এই নিটের যে পড়াশুনো সেটা করার জন্য 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা যে পড়াশোনাটা আমি করছি, তার জন্য আমি কি টায়ার্ড, তার জন্য আমি কি ক্লান্ত হয়ে পড়ছি, এটা তোমাকে ভাবতে হবে। যদি তুমি টায়ার্ড হয়ে পড়ো, ক্লান্ত হয়ে পড়ো, যদি তোমার ভালো না লাগে, যদি তোমার হাল ছেড়ে দিতে ইচ্ছা হয়, যদি তোমাকে কুইট করতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু এটার জন্য তুমি রেডি নয়। আমি এই প্ল্যাটফর্মে 5 বছর ধরে দাঁড়িয়ে আছি, একদিনে কিছুই হয়নি, সব কিছু আস্তে 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 হয়েছে। আমি কিন্তু কুইট করে নিইনি। কেন নিইনি? তার কারণ এটাই যে আমার এটা ভালো লাগে, আমি এটার সাথে ভীষণভাবে প্যাশনেট, তাই নিইনি। তাই তোমাকেও ভাবতে হবে যে হ্যাঁ, তুমি যদি প্যাশনেট হও, তুমি যদি লেগে থাকতে পারো, তাহলে 1 বছরে নয়, 2 বছরে নয়, 3 বছরে নয়, 4 বছরে নয়, যতবারই নয় হোক, একদিন হ্যাঁ হবে। যতবারই না হোক, একদিন ঠিক হ্যাঁ হবে। তাহলে প্রথম তোমাকে ঝাঁকাতে হবে, প্রথম তোমাকে দেখতে হবে যে আর ইউ রেডি, তুমি এই রেসের জন্য, এই ম্যারাথনের জন্য প্রস্তুত কিনা, এবং এই ম্যারাথনটা তোমার জন্য কিনা, সেটা তোমাকে প্রথমে নিজেকে ভাবতে হবে, দেখতে হবে, এবং তারপর তোমাকে ডিসাইড করতে হবে যে এক্স্যাক্টলি আমি কি করব। ঠিক আছে? তাহলে আশা করছি তোমার নিজেকে ঝাঁকিয়ে দেখার জন্য যা যা রসদ, যেভাবে নিজেকে দেখতে পারো, সেগুলো তুমি এই ভিডিও থেকে বা এর থেকে পেলে। তুমি একটা নিউ স্ট্র্যাটেজি ফিক্সড করো যে এক্স্যাক্টলি তুমি কিভাবে পড়াশুনো করবে, কত ঘন্টা পড়াশুনো করবে, কিভাবে ফিজিক্সটাকে গুরুত্ব দেবে, কিভাবে কেমিস্ট্রি গুরুত্ব দেবে, কিভাবে বায়োলজি গুরুত্ব দেবে। কারণ আজ ফিজিক্স কঠিন হয়েছে 2025-এ, কাল নাও হতে পারে, কাল অন্য কিছু কঠিন হতে পারে, পরশু অন্য কিছু কঠিন হতে পারে। সুতরাং সব কিছুর জন্য তোমাকে ভার্সেটাইলভাবে প্র্যাকটিস করতে হবে। শুধু প্র্যাকটিস নয়, প্রপার প্রিপারেশন নিতে হবে, প্রপার মক টেস্ট দিতে হবে, এবং এই সব কিছুর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সব সময়ের জন্য
আমি যেটা বলি এসওই বাংলা থ্রু দিয়ে, যে এসওই বাংলা ফর বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট, অর্থাৎ এসওই বাংলা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য। তো ছাত্রছাত্রীরা কিসে ভালো হবে, কিসে উপকার পাবে, সেটাই আমাদের দেখার বিষয়। প্রত্যেকটা টিচারের মেন্টালিটি, প্রত্যেকটা শিক্ষকের মেন্টালিটি এটাই হওয়া উচিত, ছাত্রছাত্রীর বেনিফিট। আমরা প্রত্যেকটা মানুষ দিন শেষে ছাত্রছাত্রীদের জন্য কাজ করি। আমরা শিক্ষক, আমাদের শিষ্টাচার, ক্ষমা এবং কর্তব্য বোধে নিজেদেরকে গড়ে তুলতে হয়। আমাদের মধ্যে ফ্রেন্ডলি আচরণ থাকতে হবে, আমাদের মধ্যে গাইড করতে হবে এবং অবশ্যই আমাদেরকে দার্শনিকও হতে হবে, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা টিচারকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ছাত্রছাত্রীদের জন্য ভাবুন, আপনারা ছাত্রছাত্রীদের বেনিফিটের জন্য ভাবুন। অবভিয়াসলি প্রত্যেকটা টিচারের, প্রত্যেকটা টিমের, প্রত্যেকটা কোম্পানির এটা একটা ইন্টেনশন থাকবে যে তার ব্যাচে যাতে স্টুডেন্ট বেশি ভর্তি হয়, যাতে স্টুডেন্টদেরকে বেশি সে পড়াতে পারে, কিন্তু তার জন্য স্টুডেন্টদের ক্ষতি করবেন না। হাত জোর করে অনুরোধ করব যে স্টুডেন্টদের নিয়ে বা আপনাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন, কেননা এই কাদা ছোড়াছুড়ি নিয়ে কিন্তু স্টুডেন্টরা তাদের সময় নষ্ট করছে, তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। তাই অবশ্যই তোমাদেরকেও রিকোয়েস্ট করব, ছাত্রছাত্রী তোমরা, তোমাদের কাজ পড়াশুনো করা, তোমাদের কাজ যেখান থেকে তোমরা রসদটা পাচ্ছ সেই রসদটা কালেক্ট করা এবং নিজেদেরকে প্রস্তুত করা। তোমাদের কাজ এটা নয় যে কোন স্যারকে ইনসাল্ট করলো, কোন স্যারকে খারাপ বললো, কোন স্যার কাকে নিয়ে টিটকিরি কাটলো, এটা দেখা। তোমাদের কাজ তোমাদের কাজে ফোকাস করা, তোমাদের কাজ তোমাদের প্রিপারেশনে ফোকাস করা, তোমাদের কাজ লেগে থাকা, তোমাদের কাজ হার না মানা, তোমাদের কাজ জিতে যাওয়া। এই জায়গাতে তোমরা কাজ করো। টিচারদের দিক থেকে যতটুকু প্রয়োজন সেটুকুই তোমরা নাও। এর বেশি অনলাইন প্ল্যাটফর্ম যেহেতু অনেক বেশি ভাস্ট একটা প্ল্যাটফর্ম, সেখানে অনেক কিছুই হতে পারে, অনেক কিছু খারাপ, যেমন এর পজিটিভিটি আছে তেমন এর নেগেটিভিটিও অনেকগুলো আছে। সেই নেগেটিভিটিগুলোকে ছেড়ে তোমাকে শুধু পজিটিভিটিগুলোকে নিতে হবে, তোমাকে পজিটিভিটিগুলোকে কুড়োতে হবে এবং সেগুলোকে তোমার নিজের মধ্যে কাজে লাগাতে হবে। যে কোনো জিনিস পৃথিবীতে, যে কোনো কিছুর দুটো দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তুমি কোনটা নেবে সেটা পুরোপুরি নির্ভর করছে তোমার উপর। তাই অবশ্যই টিচারদের পড়ানোটাকে নাও, টিচারদের যেখান থেকে তুমি বেনিফিট পাচ্ছ সেটাকে নাও। টিচাররা কার কি বললো, কে কাকে সমালোচনা করলো, এগুলোকে তোমরা ভ্রুক্ষেপ করো না। এবং টিচারদের কাছেও হাত জোর করে অনুরোধ যে এগুলো নিয়ে আপনারা প্লিজ স্টুডেন্টদেরকে ডিস্ট্রাক্টেড করবেন না, তাদেরকে পড়তে সময় দিন, তাদেরকে পড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো করে চলুন। অ্যান্ড অ্যাট লাস্ট তুমি নিজেকে কিভাবে বুঝবে সেটা নিয়ে তো আগেই বললাম যে তুমি নিজেকে বোঝো। দেখো, ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না, সবাই সেকেন্ড বয় হয় না, সবাই থার্ড বয় হয় না। হ্যাঁ, মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট হয়, হ্যাঁ খারাপ কোয়ালিটির স্টুডেন্ট হয়। খারাপ বলতে জাস্ট নাম্বার খারাপের কথা বলছি, যে খারাপ বলে তো সেভাবে কিছু হয় না, যে নম্বর কম পাওয়া কোয়ালিটির স্টুডেন্টও হয়, কিন্তু এরা কেউই খারাপ স্টুডেন্ট নয়। সুতরাং তোমাকে ভাবতে হবে যে একটা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টও কিন্তু এমনটা নয় যে সে জীবনে সারা জীবন ব্যর্থ হয়ে থাকে। একটা ভালো কোয়ালিটির স্টুডেন্ট সবসময় যে ভালো কিছু অ্যাচিভ করে এবং একটা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট সবসময় নিচে থেকে যায়, তলানিতে থেকে যায়, এমনটা কিন্তু নয়, একেবারেই নয়। আমি আমাকে দিয়ে বারবার উদাহরণ দিই যে আমি যখন আমার স্কুলে পড়তাম, আমি একজন মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট। আমি সবসময়ের জন্য মনে করি আমার থেকে যারা অনেক 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 ভালো স্টুডেন্ট ছিল তারাও কিন্তু আজকে এই শিক্ষা ব্যবস্থার জাঁতাকলে পড়ে বেকার হয়ে আছে, হয়তো নিজেদের যে ইনকাম সেটাও করে উঠতে পারছে না। বাট আমি যে জায়গাতে আছি, যেভাবে নিজের প্যাশনটাকে ফলো করেছি, তাতে হয়তো আমার আজকে সেই জিনিসগুলো চিন্তা করতে হয় না। সুতরাং মিডিয়াম কোয়ালিটি মানে তুমি কিছুই পারবে না এমনটা কিন্তু একেবারেই নয়। শুধু তোমাকে তোমার জায়গাটা বুঝে নিতে হবে। সবাই সব জায়গাতে ক্লিক করতে পারে না, সবাই নিট অ্যাসপিরেন্টস হবে এবং সবাই নিট ক্র্যাক করবে, এটা হতে পারে না। সুতরাং তোমাকে খুঁজে নিতে হবে এক্স্যাক্টলি তুমি নিট ছাড়া আর কোন কোন জায়গাতে ফোকাস করতে পারো, আর কোন কোন বেটার অপশানগুলো তোমার কাছে আছে। দেখো, হয়তো তোমার বান্ধবী নিটের জন্য চেষ্টা করছে, সে নিটের জন্য চেষ্টা করে নিট পাচ্ছে, তুমি নিট পাচ্ছ না, তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, বারবার নিট দেওয়ার পরও পাচ্ছ না, ডিপ্রেশনে চলে যাচ্ছ। সেটা না করে তোমার কাছে একটা সম্পূর্ণ ভালো ওয়ে আউট কিন্তু আছে, যদি তুমি জাস্ট বিএসসি নার্সিংটাকে ফোকাস করো। নার্সিংটাকে ফোকাস করার পর তুমি যখন নার্স হচ্ছ, নার্স হওয়ার পর তুমি ভাবছো যে আমার বান্ধবী ডাক্তার, আমি নার্স, তাহলে তো অসম হয়ে গেল, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না, স্ট্যাটাস মেনটেন হলো না। ঠিক আছে, তুমি নার্সিং করবে না, তুমি আরও পড়াশুনো করো, নার্সিং পড়াশুনো করে তুমি নার্সদেরকে পড়াও, নার্সদের দিদিমণি হও, হতেই তো পারো। সুতরাং তুমি যে ডাক্তার হলেই বিরাট কিছু এবং তুমি অন্য কোনো প্রফেশনে গেলে বিরাট কিছু নয়, এটা আমি অন্তত বিশ্বাস করি না।
ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রি প্রত্যেকটা প্রফেশনকে সমানভাবে গুরুত্ব দেয়। একটা চাষির গুরুত্ব যতটা, একটা ডাক্তারের গুরুত্ব ঠিক ততটা। আজকে আমাদের দেশে এটা হয়ে গেছে যে সব সময়ের জন্য ডাক্তারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলা হয়। হ্যাঁ, অবভিয়াসলি দেওয়ার দরকার আছে, ভগবানের পর ডাক্তারের স্থান, ভগবানের ছাড়া যদি কেউ বাঁচাতে পারে সে ডাক্তার। কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের দেশে এটা করা উচিত এবং এটা নিয়ে কাজ করা উচিত, প্রত্যেকটা প্রফেশনকে গুরুত্ব দেওয়া বারবার করে। একটা চাষি যদি ডিজিটাল পদ্ধতিতে চাষ করে তাহলে তার চাষকেও কদর করা উচিত। বিকজ আমার যেমন একটা ডাক্তারের ওষুধ না হলে আমি মারা যাব, ঠিক তেমনভাবে দুদিন আমার চাষির চাষ না করে খাওয়া না হলেও কিন্তু আমি মারা যাব। তো সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সেই জায়গা থেকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছো? এসওই বাংলাতে তোমাদের জন্য পেন ড্রাইভ কোর্স বলে একটা কোর্স এসছে, যেটা জেনপাস ইউজি 2025-এর জন্য অনেক বেশি বেনিফিটেড হতে পারে। এখনও জেনপাসের ডেট ঘোষণা হয়নি, এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। সুতরাং তোমাদের কাছে একটা বেটার অপরচুনিটি আছে। তোমরা যারা নিটের জন্য নিজেদেরকে রেডি করে দেখেছো যে হ্যাঁ হয়তো সেটার জন্য তোমরা রেডি নয়, হয়তো সেটা তোমার জন্য নয়, সুতরাং তারা কিন্তু এই জেনপাস ইউজির জন্য পড়াশুনো শুরু করতে পারো। আমাদের শুধু পেইড কোর্স নয়, এসওই বাংলা কম্পিটিটিভে তোমাদের জন্য ফ্রি ক্লাস আসছে, সেখানে রুটিন দেওয়া আছে। কবে কবে ক্লাস আসছে তোমরা এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেল ভিজিট করলে দেখে নিতে পারবে। এই ফ্রি ক্লাসের পাশাপাশি একেবারে জেনপাসের জন্য যে পেন ড্রাইভ কোর্স, সেখানে 499-এ শুধুমাত্র 499 টাকাতে আমরা যতদিন পর্যন্ত তোমাদের জেনপাসটা না হচ্ছে ততদিন পর্যন্ত পড়াবো। প্রত্যেকটা ইউনিট থেকে রেকর্ডেড ভার্সনে আমাদের ক্লাস থাকছে। তাছাড়াও তোমাদের 3টে ফুল মক টেস্ট থাকছে এবং পরীক্ষার আগে ডাউট ক্লিয়ারিং লেকচার, লাইভ লেকচার থাকছে। প্রত্যেকটি টিচার এখানে মজুদ আছে। তোমরা ফিজিক্সের 2জন টিচারকে পাচ্ছ, শামীম স্যার এবং খাদিমুল স্যার। তোমরা বায়োলজিতে 2জন টিচারকে পাচ্ছ, আমাদের সাহিল স্যার এবং বর্ণালী ম্যাম। তোমরা কেমিস্ট্রিতে 2জন টিচারকে পাচ্ছ, চমক স্যার এবং অরুণব স্যার। তোমরা রিজনিংয়ে পাচ্ছ মহিমা ম্যামকে এবং তোমরা ইংলিশে পাচ্ছ নীলিমা ম্যামকে। তো এই পুরো কমপ্লিট যে স্ট্রাকচার, এটা যে কোনো অফলাইনে পড়তে গেলে অনেক 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 বেশি খরচ হবে, সেটা পুরোপুরি এসওই বাংলাতে 499 টাকাতে প্রোভাইড করা হচ্ছে। তার জন্য তোমাদেরকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে। কুপন কোডটা কি? PEN, পেন 50, অর্থাৎ 50% ডিসকাউন্ট। যেহেতু 999 টাকাটা 499 টাকা, তার জন্য PEN 50 এই কুপন কোডটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু এখানে লেখা আছে, তাহলেই কিন্তু তোমরা এই ডিসকাউন্টটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তারা পারচেস করে নিতে পারো এবং অবশ্যই জীবনে এগিয়ে চলো। মনে রেখো যে জীবনে যা কিছুই হচ্ছে সব ভালো হবে, সব আলো হবে। আর এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেল যেটা বলছিলাম, যেখানে ক্লাস আসছে নিয়মিত, সুতরাং সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমাদের এসওই বাংলার ফেসবুক পেজ, এসওই বাংলার ইনস্টাগ্রাম পেজ, এগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোর্স পারচেস সংক্রান্ত যে কোনো সমস্যাতে আমাদের এই নিচের কন্ট্যাক্ট নাম্বারে 8927185025-এ কন্ট্যাক্ট করতে পারো, নতুবা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারো। সমস্ত কিছু তোমাদের জন্য এসওই বাংলা করে রেখেছে। এসওই বাংলাতে তোমরা সমস্ত কিছুই পাবে। এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাংলার ছেলেমেয়েদের বিশ্বাস যোগায়, সাহস যোগায়, বাংলার ছেলেমেয়েদেরকে শক্তি যোগায় এবং অবশ্যই বাংলার ছেলেমেয়েদের পাশে থাকে। এবং অ্যাট লাস্ট এটাই বলবো যে ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।